আজকের দিনটা আমার জীবনের সবচেয়ে আবেগময় দিনগুলোর একটা। আমাদের জীবনে নতুন একটি সদস্য আসতে চলেছে ইনশাআল্লাহ। তাই আজকে তাকে তার বাবার বাড়িতেই রেখে এসেছি। এবারের ঈদযাত্রায় সফর সঙ্গী হিসেবে কেউ নেই। বাইক চালিয়ে খুলনা থেকে রাজশাহী যেতে হবে একাই। খুলনা থেকে রাজশাহীর দূরত্ব প্রায় 250 কিলোমিটার। তাই আমার বাইকের ট্যাঙ্কিটা ফুল করে নিচ্ছি এলেনা পাম্প থেকে। ভালো মানের তেল সরবরাহের জন্য বেশ নামডাক আছে এই পাম্পের। 8.78 লিটার অক্টেনে আমার বাইকের ট্যাঙ্কি ফুল হয়ে গেল। তো তার বিল আসলো 1071 টাকা। এদের কাছে ব্যাংক পজ থাকার কারণে চাইলে আপনি ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড দিয়েও পেমেন্ট করতে পারবেন। তো আমি আমার ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট করতে চাইলাম, সেজন্য উনি পজটা আমার কাছে নিয়ে আসলো। আমি নির্ধারিত পেমেন্ট 1071 টাকা আমার কার্ড দিয়ে করে দিলাম। তারপর উনি ব্যাংক রিসিপ্টটা আমাকে বুঝিয়ে দিলেন। রিসিপ্টটা সবসময় দেখে নিতে হয়, অনেক সময় ওনারা ডিজিট ভুল করে থাকতে পারে। ওখানেই অ্যামাউন্টটা চেক করে নেবেন। এই জায়গাটা হচ্ছে জাহানাবাদ ক্যান্টনমেন্ট, খুলনার গর্ব, দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলোর একটি। এটা বাংলাদেশ সেনাবাহিনীর একটা মেজর স্থাপনা, যেখানে প্রশিক্ষণ ও নিরাপত্তা কার্যক্রম চলে। এখানে প্রাণ জোড়ানো প্রাকৃতিক রাস্তার পাশেই রয়েছে একটি পার্ক। ফুলতলা পার হতেই এই জায়গাটাতে দেখা যায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি। কিছুদূর এগোতেই দেখি রাস্তায় একটি ট্রাক অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে। দীর্ঘক্ষণ বাইক রাইড করার পরে এই জায়গাটাতে একটু থামলাম। ক্লান্তি লাগলেও মনে শান্তি আছে, কারণ জানি ও আছে ওর বাবার বাড়িতে। মা হওয়ার যাত্রা ওর জন্য যেমন নতুন, আমার জন্য তেমনি এক নতুন অভিজ্ঞতা। আমি শুধু চাই ও সুস্থ থাকুক, আমাদের সন্তান সুস্থ থাকুক। আজকের সকালটা ছিল বেশ ঠান্ডা আর ফুরফুরে। ভোরের আলোয় চারপাশে এক আলাদা প্রশান্তি। বাইক স্টার্ট দিতেই মনে হচ্ছিল আজকের যাত্রাটা শুধু রাস্তা পাড়ি দেবার না, বরং মনের একটা অধ্যায় পেরিয়ে যাওয়ার মতো। এই রাস্তাগুলোর আলাদা একটা সৌন্দর্য আছে। দুই পাশে ধান ক্ষেত, মাঝে মাঝে ছোট খাল, গ্রামের সেই পুরনো গন্ধটা এখনও টিকে আছে। বাইকের শব্দ আর বাতাসের ধাক্কায় মনটাও হালকা হয়ে যায়। একটা সময় মনে হচ্ছিল আমি যেন সময়ের চেয়ে অনেক আগেই ছুটছি। রাস্তায় মাঝে মধ্যে কিছু মানুষ চোখে পড়ে, কেউ সাইকেলে করে হাঁটে যাচ্ছে, কেউ রাস্তার ধারে চা খাচ্ছে। জীবনটা আসলে অনেক সোজাসাপটা, শুধু আমরা নিজেরাই একে জটিল করে তুলি। এই পথ চলায় মাঝে মধ্যে থেমে থেমে এমন মানুষদের দিকে তাকালে নিজের ভেতরের অস্থিরতাও কমে যায়। এই যে জায়গাটা, এটা হচ্ছে মনিহার সিনেমা হল। যশোরের নাম শুনলে যারা সিনেমা প্রেমী তাদের মনে প্রথমেই যে নামটা আসে সেটা মনিহার। এটা শুধু একটা সিনেমা হল না, এক সময়ের সংস্কৃতির কেন্দ্রবিন্দু, যেখানে মানুষ পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে সিনেমা দেখতে আসতো। শুক্রবারে হাউসফুল থাকতো, টিকিট পেতেই যুদ্ধ। এখন ডিজিটাল যুগে মাল্টিপ্লেক্স এসেছে ঠিকই, কিন্তু এই হলের গায়ে আজও লেগে আছে স্মৃতির ঘ্রাণ। এখন যে ভবনটি দেখছেন এটা যশোর কালেক্টরেট ভবন, যেটা শুধু একটি সরকারি দপ্তর নয়, বরং শত বছরের ইতিহাসের নীরব সাক্ষী। ব্রিটিশ আমলে তৈরি এই ভবন এখনও দাঁড়িয়েছে তার অতীতের গর্ব নিয়ে। একসময় এখান থেকে চলত পুরো জেলার প্রশাসনিক কার্যক্রম। এই ভবনের স্টাইল দেখলেই বোঝা যায় একে সাধারণভাবে বানানো হয়নি। ইট আর চুন সুরকির মিশেলে তৈরি বিশাল এই দালানটার প্রতিটা কোণ যেন ইতিহাস ফিসফিস করে কিছু বলছে। কেউ হয়তো জানে না, কিন্তু এই ভবনের দেওয়ালে লুকিয়ে আছে অনেক রাজনৈতিক সিদ্ধান্ত, আন্দোলনের পদচিহ্ন আর জনগণের গল্প। আমার কাছে এই ভবনটা মনে হয় যেন একটা জীবন্ত জাদুঘর। আমরা যখন এই জায়গাগুলোর পাশ দিয়ে যাই তখন শুধু রাস্তা নয়, সময়ের মধ্যে দিয়ে চলছি। যশোরের মতো শহরের হৃদয়ে এমন একটা ভবন থাকাটা সত্যিই গর্বের বিষয়। এত সুন্দর ভবনের পাশের রাস্তাটা দেখে সত্যিই খারাপ লাগলো। এত পরিমাণে নোংরা আবর্জনা পড়ে আছে, দেখতে একদম জঘন্য লাগছে। এই মুহূর্তে আমি যশোর ক্যান্টনমেন্টের পাশে আছি। যশোর ক্যান্টনমেন্ট বাংলাদেশের সবচেয়ে পুরনো সেনানিবাসগুলোর একটি, এবং মুক্তিযুদ্ধের সময় এর গুরুত্ব ছিল অপরিসীম। ইতিহাস বলে 1971 সালের মুক্তিযুদ্ধে এই এলাকার সেনাঘাঁটিতে বহু ঘটনা ঘটেছে, যা আজও দেশপ্রেমিকদের গর্বিত করে। আমার পরবর্তী যাত্রাবিরতি শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ পার্ক, ঝিনাইদহ। মুক্তিযুদ্ধে শহীদদের শ্রদ্ধা রেখেই বানানো হয়েছে এই শহীদ মিনার। ঝিনাইদহ পার হয়ে কিছুর পথ যেতে দেখি রাস্তার পাশে তালশাঁস বিক্রি করছে এক ভাই। যেহেতু আমি যাত্রাপথে আছি, এটা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে, ডিহাইড্রেশন রোধে দারুণ কার্যকর হবে। তালশাঁস, এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস যা দিতে পারে না একটা ফ্রেশ তালশাঁস, সেটা দিবে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে। এই যে আমি এখন রাইড করছি ঝিনাইদহ থেকে কুষ্টিয়া রোডে। বলতে পারেন এটা দক্ষিণ পশ্চিম বাংলাদেশের সবচেয়ে সুন্দর রাস্তাগুলোর একটা। দুই পাশে সারি সারি গাছ, মাঝখানে মসৃণ রাস্তাটা যেন ডাকে, চলো একটু শান্তির খোঁজে এগিয়ে যাই। এর মধ্যে এখানে একজন ড্রাগন ফল বিক্রি করছে রাস্তার পাশেই। এই রোডে বাইক চালানো মানে শুধু গন্তব্যে পৌঁছানো না, বরং প্রতিটা মুহূর্ত উপভোগ করা। হালকা বাতাস, গাছের ছায়া, আর মাঝে মধ্যে দেখা মিলে গ্রামের ছোট ছোট দৃশ্য। মাঠের মধ্যে গরু চড়ে, কেউ সাইকেল চালিয়ে যাচ্ছে, পুরোটা যেন একটা চলমান কবিতা। এই রাস্তায় রাইড করতে করতে আমার ভেতরে একটা তাজা অনুভূতির কাজ করছিল, যেন শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির কোলে ফিরে এসেছি। মনে হচ্ছিল সময়টা একটু থেমে থাকুক।
ঠিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের সামনেই এখানে একটি অ্যাক্সিডেন্ট হয়েছে। দুটো ট্রাক মুখোমুখি সংঘর্ষ। ও অবস্থা দেখে বোঝা গেল ড্রাইভার বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ নিয়ে যাত্রাপথে 2টা অ্যাক্সিডেন্ট দেখেছি। পরবর্তী যাত্রা বিরতি নিলাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামনে। রোদের ক্লান্তি আর হালকা ক্ষুধা দুটোই একসাথে কাজ করছিল। আর ঠিক তখনই চোখের সামনে পড়লো পেয়ারার দোকান। ভাবলাম বাইক যেমন তেল চাই, শরীরও তো একটু পেট্রোল চাই। পেয়ারা মাখা, আহা, এক টুকরো গ্রামের স্বাদ। লবণ, মরিচ, কাঁচা সর্ষের তেল দিয়ে মাখানো সেই পেয়ারা। এক কামড়েই মনে হলো এই পেয়ারা শুধু মুখে নয়, মনেও ঝাল মিষ্টি একটা স্মৃতি ফেলে গেল। এই মুহূর্তে আছি কুষ্টিয়া বাইপাস রোড। যত বাড়ির কাছাকাছি যাচ্ছি মনের মধ্যে একটা শান্তি কাজ করছে। অবশ্য শৈশব কৈশোর যেখানে কেটেছি তার প্রতি তো টান থাকবেই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি লালন শাহ সেতুতে। আমার এক পাশে 100 বছরের ইতিহাস আর আরেক পাশে আধুনিক বাংলাদেশের ভবিষ্যৎ। একদিকে হার্ডিং ব্রিজ, 1915 সালে নির্মিত একটি রেলওয়ে আইকন, আর অন্যদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বাংলাদেশের প্রযুক্তির নতুন দিগন্ত। এই সেতুর উপর দাঁড়িয়ে তাকালে মনে হয় সময় যেন 2 ভাগে ভাগ হয়ে গেছে। একদিকে পুরনো দিনের ইঞ্জিনের আওয়াজ, আর একদিকে বিজ্ঞান আর পারমাণবিক শক্তির নতুন সম্ভাবনা। দুইটাই গর্বের, দুইটাই শক্তির উৎস। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই আর আমাদের জন্য দোয়া করবেন।